হ্যালো স্টুডেন্টস, আমাদের আজকের টপিক হচ্ছে অন কিলিং এ ট্রি বাই গিভ প্যাটেল। এটি ক্লাস 12-এর একটি পোয়েম। পোয়েমটি ডিসকাস করার আগে তোমাদেরকে বলে নিই, প্রথমে আমরা গিভ প্যাটেল সম্পর্কে কিছু জেনে নেব, তারপরে পোয়েমটির রিসাইটেশন আমরা করব, তারপরে লাইন বাই লাইন আমরা মিনিংয়ে যাব, শেষে আমরা ইন্টারনাল মিনিং অফ দ্য পোয়েমটা কি সেই নিয়ে ডিসকাশন করব। তাহলে চলো স্টার্ট করা যাক। দ্য পোয়েম অফ ক্লাস 12 অন কিলিং এ ট্রি বাই গিভ প্যাটেল। গিভ প্যাটেল 1940-তে জন্মগ্রহণ করেছিলেন। তিনি এখনও বেঁচে আছেন। তিনি বর্তমানে মুম্বাইতে বসবাস করেন। তিনি একজন খুব ভালো পোয়েট, তার সাথে তিনি প্লে রাইটার, এছাড়াও তিনি একজন ভালো পেন্টার, আর তিনি পেশায় একজন ডাক্তার। তাহলে আমরা বুঝতে পারছি তিনি বহুমুখী প্রতিভার অধিকারী একজন ব্যক্তি। গিভ প্যাটেল যখন ডাক্তারি পড়াশোনা করছিলেন তখন সেই স্টুডেন্ট লাইফেই তার কলেজের বাইরে তিনি দেখেছিলেন একটি বড় অশ্বত্থ গাছকে একদিন কেটে ফেলা হয়। সেই গাছটি তিনি দীর্ঘদিন ধরে ওখানে দেখছিলেন। সেই গাছটি বছরের পর বছর ধরে ওই জায়গাতেই বেড়ে উঠেছে। হঠাৎ করে একদিন সেটিকে মাটিতে পড়ে থাকতে দেখে তিনি যথেষ্ট ভাবুক হয়ে ওঠেন, আর সেখানে বসে বসেই তিনি এই কবিতাটি লেখেন। এই কবিতাতে বর্ণনা করা হয়েছে কিভাবে একটি গাছকে কেটে ফেলা হয়। গিভ প্যাটেল গ্রিন মুভমেন্টের সাথে জড়িত ছিলেন। গ্রিন মুভমেন্ট বলতে বৃক্ষ নিধনের বিরুদ্ধে যারা বিভিন্ন রকম সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেন তাদেরকে বলা হয় তারা গ্রিন মুভমেন্টের সাথে জড়িত, আর তিনি সেই মুভমেন্টের সাথে জড়িত ছিলেন। এই বিষয়ে তিনি অনেক লেখালেখিও করেন। এটিকে একটি পরিবেশ সচেতনতামূলক কবিতা হিসেবে ধরে নেওয়া হয়, যদিও তিনি তার একটি ইন্টারভিউতে একটু মজা করেই বলেছিলেন যে এই কবিতাতে তিনি বর্ণনা করেছেন কিভাবে গাছ কেটে ফেলতে হয় সেটি। অ্যাকচুয়ালি এখানে তিনি রিভার্স সাইকোলজি ইউজ করেছেন। তিনি কিভাবে গাছ কাটতে হয় তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন, আর এই বর্ণনার মাঝেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে একটি গাছকে কেটে ফেলার সময় তার কতটা কষ্ট হয়। আমরা সেই কষ্টটা বুঝে উঠতে পারি না, তার আর্তনাদ শুনতে পাই না, কিন্তু গাছেরও কষ্ট হয়, কারণ গাছের মাঝেও প্রাণ আছে। ভারতীয় বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বোস প্রমাণ করেছেন যে গাছেরাও মানুষের মতোই সংবেদনশীল। প্রত্যেকটি ব্যথার অনুভূতিতে তারা রিয়্যাক্ট করে, কারণ গাছেরও প্রাণ আছে। যেহেতু গিভ প্যাটেল নিজে একজন ডাক্তার ছিলেন, তিনি এই ব্যাপারগুলি যথেষ্ট ভালোভাবেই বুঝতে পারতেন। এই জন্য তিনি গাছ কাটলে গাছে কতটা ব্যথা হতে পারে সেটা তিনি ভালোভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আর এর মাধ্যমে তিনি ইনডাইরেক্টলি বোঝাতে চেয়েছেন বা আমাদেরকে একটি মেসেজ দিতে চেয়েছেন যাতে আমরা বৃক্ষ নিধনের কাজগুলি বন্ধ করি। ঠিক আছে, চলো এবার আমরা পোয়েমটির রিসাইটেশনটা করে নিই। অন কিলিং এ ট্রি by Giv Patel. It takes much time to kill a tree. Not a simple jab of the knife will do it. It has grown slowly, consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its lifeless height sprouting leaves. So, hack and chop, but this alone won't do it. Not so much pain will do it. The bleeding bark will heal, and from close to the ground will rise curled green twigs, miniature boughs, which if unchecked will expand again to form a size. No, the root is to be pulled out of the anchoring earth. It is to be roped tight and pulled out, snapped out, or pulled out entirely, out from the earth cave, and the strength of the tree exposed, the source white and wet, the most sensitive hidden for years inside the earth. Then the matter for scorching and choking in sun and air,
ব্রাউনিং, হার্ডেনিং, টুয়েস্টিং, উইদারিং অ্যান্ড দেন ইট ইজ ডান। চলো তাহলে আমরা পোয়েমটির মিনিং এবার ডিসকাস করে নিই। প্রথমে আমি বলি টাইটেল সম্পর্কে, অন কিলিং এ ট্রি। এখানে কিলিং শব্দটি ব্যবহার করা হয়েছে একটি গাছ নিধনের জন্যে, বৃক্ষ নিধনের জন্যে। আমরা নর্মালি ট্রি কাটিং ব্যবহার করি বা ফলিং অফ ট্রিজ ব্যবহার করা যেতে পারতো, কিন্তু পোয়েট এখানে ব্যবহার করেছেন কিলিং শব্দটি। কিল শব্দটি মানে হত্যা করা, যেটি একটি প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। একটি মানুষকে মেরে ফেলার জন্য আমরা কিল ব্যবহার করলে ঠিক আছে, কিন্তু একটি গাছকে হত্যা করা শব্দটা একটু অন্যরকম সেন্স নিয়ে আসছে। গাছেরও যে প্রাণ আছে মানুষের মতো, এটিও যে কষ্ট পায় গাছকে কেটে ফেললে, সেটি পোয়েট আমাদেরকে হেডিংয়ের থ্রু দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছেন। সেই জন্য তিনি কাটিং বা ফেলিং শব্দটির পরিবর্তে ব্যবহার করেছেন কিলিং শব্দটি। চলো এবার লাইন বাই লাইন ডিসকাশনে যাই। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। এখানে বলেছে এই ব্যাপারটি যথেষ্ট সময় সাপেক্ষ, গাছ কাটার ব্যাপারটি। ইট বলতে এখানে দ্য প্রসেস অফ কিলিং আ ট্রি বা দ্য প্রসেস অফ কাটিং ডাউন আ ট্রি। একটি গাছকে কেটে ফেলা বা হত্যা করার কাজটি অতটা সহজ নয়, এটি যথেষ্ট সময় সাপেক্ষ একটি ব্যাপার। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। জ্যাব হচ্ছে ছুরির একটি আঘাত, ওয়ান স্ট্রোক। তো এখানে একটি ছুরির সামান্য একটি আঘাতে একটি গাছকে মেরে ফেলা যায় না। দেখো একটি মানুষকে যদি হত্যা করা হয় একটি ছুরি দিয়ে, ছুরির একটি আঘাতই অনেক সময় যথেষ্ট থাকে একটি মানুষকে মেরে ফেলার জন্যে। কিন্তু একটি গাছ এতটাই বিশাল থাকে, এতটাই শক্তিশালী থাকে যে তাকে ছুরির একটা সামান্য আঘাতে কখনোই কেটে ফেলা যায় না বা মেরে ফেলা যায় না। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। এটি পৃথিবীর বুকে ধীরে ধীরে বড় হয়েছে। কনজিউমিং দ্য আর্থ, কনজিউম করা মানে টেকিং নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ। পৃথিবীর বুক থেকে খাদ্য রস গ্রহণ করে এটি ধীরে ধীরে পৃথিবীর বুকেই বড় হয়েছে। রাইজিং আউট অফ ইট বলতে ওই মাটি থেকে এটি ধীরে ধীরে ওপরের দিকে বড় হয়েছে, উঠে গেছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট হচ্ছে পৃথিবীর উপরিভাগ, সেই উপরিভাগ থেকে সে ফিড করেছে মানে খাদ্য রস গ্রহণ করেছে, খেয়ে বড় হয়েছে। কি খেয়েছে? অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার। অ্যাবজর্ব করা মানে শোষণ করা, সে শোষণ করেছে ইয়ার্স মানে বছরের পর বছর ধরে। কি শোষণ করেছে? সানলাইট, এয়ার আর ওয়াটার, সূর্যালোক, জল এবং বাতাস, এই তিনটে গ্রহণ করে সে সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য উৎপাদন করেছে এবং খাদ্য উৎপাদনের মাধ্যমেই সে ধীরে ধীরে পৃথিবীর বুকেই বড় হয়েছে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড স্প্রাউটিং লিভস। এবং লেপ্রাস হাইড বলতে কুষ্ঠ রোগীর যে চামড়া থাকে, চামড়াটি অনেকটাই এবড়ো খেবড়ো থাকে, অমসৃণ থাকে। এই লেপ্রাস হচ্ছে কুষ্ঠ রোগীর মতো যে চামড়াটি থাকে। হাইড বলতে স্কিন, এখানে গাছের ছাল, বার্ক। তো কুষ্ঠ রোগীর যে চামড়াটি থাকে অমসৃণ, সেই রকমই গাছের চামড়া বা গাছের ছালটি অমসৃণ থাকে, আর সেখান থেকে স্প্রাউট করে মানে গজিয়ে ওঠে লিভস, পাতা। তাহলে আমরা দেখলাম ফার্স্ট স্ট্যান্ডাতে পোয়েট আমাদেরকে বলেছেন কিভাবে একটি গাছ ধীরে ধীরে পৃথিবীর বুকেই সানলাইট, এয়ার, ওয়াটার এগুলি গ্রহণ করে বড় হতে থাকে, আর এটি ছুরির একটি সামান্য আঘাতেই কিন্তু মরে যায় না। চলো এবার সেকেন্ড স্ট্যান্ডা ডিসকাস করি। সো হ্যাক অ্যান্ড চপ, বাট দিস অ্যালন ওন্ট ডু ইট। তাহলে গাছকে আমরা দেখলাম ছুরির সামান্য একটি আঘাতে গাছকে মেরে ফেলা যায় না। তাহলে কি করতে হবে? তাহলে হ্যাক করতে হবে আর চপ করতে হবে। এবার হ্যাক আর চপের মানে কি দেখে নিই। হ্যাক মানে হচ্ছে কাট উইথ হেভি ব্লোজ, কুপিয়ে কাটা, বড় বড় কোপ দিয়ে সেটিকে কেটে ফেলা। আর চপ মানে হচ্ছে ছোট ছোট টুকরো করে কাটা। বলছে তাহলে গাছকে যখন ছুরির সামান্য একটি আঘাতে কেটে ফেলা যাবে না, তখন এক কাজ করা যাক, গাছকে বড় বড় আঘাতে কাটা হোক, আর তার সাথে গাছকে যখন ডালগুলি বড় আঘাতে, জোরালো আঘাতে কেটে ফেলা হবে, তখন সেই এক একটি ডালকে আবার ছোট ছোট টুকরো করে কাটা হোক।
বাট দিস অ্যালন ওন্ট ডু ইট। কিন্তু এত কিছু করেও গাছটিকে কিন্তু মেরে ফেলা যাবে না। নট সো মাচ পেন উইল ডু ইট। এতটা ব্যথা পেয়েও কিন্তু গাছটি মরবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল। গাছের বার্ক ছালগুলি ব্লিড করবে, কিন্তু সেটি আবার সেরে উঠবে। হিল মানে সেরে ওঠা। এবার ব্লিডিং বার্ক ব্যবহার করা হয়েছে। দেখো, মানুষের যদি কোনো কারণে আঘাত আসে শরীরে, তাহলে ব্লিডিং হয়, কিন্তু গাছের ব্লিডিং মানুষের ব্লিডিং থেকে আলাদা। গাছের এক ধরনের রসালো পদার্থ বের হতে থাকে গাছের ডালপালা কাটা হলে। তো সেটার কথা এখানে ব্লিডিংয়ের সাথে কম্পেয়ার করা হয়েছে। হচ্ছে গাছ যদিও ব্লিড করে আঘাত পেয়ে, গাছকে কেটে ফেলা হলে, টুকরো টুকরো করে ডালপালাগুলিকে ছেটে ফেলা হলে, তবুও গাছ ব্লিড করলেও সেটি কিন্তু আবার সেরে উঠবে, হিল হয়ে যাবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, আর মাটির কাছাকাছি একটি জায়গা থেকে will rise curled green twigs, আবার সবুজ পাতা বেরোবে। এখানে দেখো, অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, ধরো গাছটি ডালগুলিকে এমনভাবে কেটে ফেলা হয়েছে যে গাছের গোড়াতে মাটির কাছাকাছি একটু অংশ শুধু বেঁচে আছে, বাকি পুরো অংশটুকুকেই কেটে ফেলা হয়েছে। কিন্তু গাছটি তবুও মরে না, গাছটি সেরে ওঠে। আর কি হয়, সেই কেটে ফেলা মাটির কাছাকাছি অংশটুকু থেকেই, সেই গুড়ির কাছাকাছি জায়গাটুকু থেকেই কি হয়, উইল রাইজ কার্লড গ্রিন টুইগস। টুইগস হচ্ছে ছোট ছোট ব্রাঞ্চ, গাছের ব্রাঞ্চ। তো এই ছোট ছোট সরু ব্রাঞ্চগুলি, ডালগুলি কার্লড হয়ে মানে কোঁকড়ানো হয়ে আবার বেড়ে ওঠে। মিনিয়েচার বোস, এগুলি হচ্ছে বিশাল বড় যে শাখা প্রশাখাগুলো থাকে গাছের, সেগুলোরই ছোট ফর্ম, মিনিয়েচার। হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড আগেন টু ফর্ম আ সাইজ। এইগুলোকে যদি আনচেক করা হয়, মানে যদি এগুলিকে বেড়ে উঠতে বাধা না দেওয়া হয়, তাহলে উইল এক্সপ্যান্ড আগেন টু ফর্ম আ সাইজ, তাহলে এগুলি আবার বড় হতে হতে এক সময়ে পূর্বের রূপ ধারণ করবে। তাহলে সেকেন্ড স্ট্যান্ডাতে আমরা কি দেখলাম, গাছটিকে যদি কেটে ফেলা হয়, একেবারে গোড়া থেকেও কেটে ফেলে সেগুলিকে ছোটো ছোটো টুকরো করে কেটে ফেলা হয়, তবুও গাছটি আবার সেরে উঠবে। আর শুধু সেরেই উঠবে না, গাছের গোড়া থেকে আবার নতুন সবুজ ডালপালা, নতুন পাতা আবার গজিয়ে উঠবে, এবং সেগুলি বাধাপ্রাপ্ত না হলে আবার বড় হতে হতে পূর্বের রূপটি গাছ আবার ধারণ করবে। তাহলে গাছকে কিন্তু এত কিছুর পরেও মেরে ফেলা গেল না। Third stanza. No, the root is to be pulled out of the anchoring earth. It is to be roped, tied and pulled out, snapped out or pulled out entirely. এবার দেখো, থার্ড স্ট্যান্জাটি কত সুন্দরভাবে শুরু হয়েছে। থার্ড স্ট্যান্জার শুরুতেই নো শব্দটি ব্যবহার করা হয়েছে। এই নো শব্দটি দিয়ে কিন্তু একটা স্ট্রং মেসেজ দিতে চেয়েছেন পোয়েট বলতে চেয়েছেন যে না, তোমরা যে এত পরিশ্রম করছো গাছকে কাটার জন্যে, সমস্ত কিছুই কিন্তু বৃথা। এত কিছুর পরেও গাছকে মেরে ফেলা যাবে না। এই নো শব্দটি দিয়ে ফার্স্ট সেকেন্ড স্ট্যান্ডার সাথে পোয়েমটির বাকি পার্টের একটা কানেকশন তৈরি হয়েছে। আগে যেসব জিনিসগুলো দেওয়া হয়েছে বা বলা হয়েছে, সেই সব জিনিসগুলো সম্পূর্ণভাবে ডিনাই করা হয়েছে এই থার্ড স্ট্যান্ডার ফার্স্ট ওয়ার্ডেই। তিনি বলেছেন নো, মানে এত কিছু যা এতক্ষণ তিনি বলেছেন সমস্ত কিছুই ব্যর্থ বা বিফল হবে। গাছকে কিভাবে মেরে ফেলতে হবে সেটির প্রসেস তিনি এইবার আমাদেরকে বলবেন। দ্য রুট ইজ টু বি পুলড আউট। গাছকে মেরে ফেলতে হলে সবার আগে গাছের মূলকে, রুটকে, যেটি মাটির তলায় থাকে, সেই মূলকে পুল আউট করতে হবে, মানে উপড়ে ফেলতে হবে মাটি থেকে। আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, সেই মাটির নিচে যেখানে গাছটি অ্যাঙ্কার করেছিল, ফিক্স হয়েছিল, সেই জায়গা থেকে বের করে এনে ফেলতে হবে মাটির ওপরে। ইট ইজ টু বি রোপড, টাইড অ্যান্ড পুলড আউট। গাছের শিকড়টিকে বা মূলটিকে রোপ করতে হবে, রোপ মানে দড়ি দিয়ে বাঁধতে হবে, টাইট যথেষ্ট টাইটলি বাঁধতে হবে, অ্যান্ড পুলড আউট এবং সেটিকে টেনে উপরে বাইরে ফেলতে হবে, স্ন্যাপড আউট সেটিকে টেনে হিঁচড়ে তুলে ফেলতে হবে, অর পুলড আউট এন্টায়ারলি বা সেটিকে সম্পূর্ণরূপে তুলে ওপরে নিয়ে চলে আসতে হবে। আউট অফ দ্য আর্থ কেভ, কোথা থেকে বের করে আনতে হবে? দেখো, যখন গাছের মূলটি মাটির নিচে থাকে
তখন মূল যে অংশটিতে প্রবেশ করে থাকে সেই অংশটুকুতে মাটির মধ্যে একটি গর্ত তৈরি হয়। যখন গাছের মূলটিকে রুটটিকে মাটির ওপরে কোনোভাবে উপরে ফেলা হয় তখন দেখা যায় সেই অংশটি গর্ত হয়ে আছে। তো সেটিকেই বলা হয় আর্থ কেভ, যেখানে গাছের মূলটি এতদিন বছরের পর বছর ধরে অবস্থিত ছিল সেই জায়গাটিতে একটি গর্তের তৈরি হয়, সেটি হচ্ছে আর্থ কেভ। সেখান থেকে গাছটিকে উপড়ে তুলে ফেলতে হবে শিকড় সহ, মূল সহ। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এইবার বলেছে দেখো স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, গাছের আসল শক্তির জায়গাটি এক্সপোজ হয়ে গেল, বাইরে বেরিয়ে চলে আসলো। দ্য সোর্স, ফাইট অ্যান্ড ওয়েট, দ্য মোস্ট সেন্সিটিভ, হিডেন অ্যান্ড ফর ইয়ার্স ইনসাইড দ্যাট। আচ্ছা, এখানে কি বলছে দেখো, দ্য সোর্স, এটি হচ্ছে গাছের শক্তির উৎস। এটির রঙটি কেমন? হোয়াইট। আর এটি কেমন হয়ে আছে? ওয়েট। যেহেতু সূর্যালোক ছাড়া এটি মাটির নিচে এতদিন অবস্থান করেছিল, এই জন্য এটির রঙটি হচ্ছে হোয়াইট। আর এটি যেহেতু মাটি থেকে আমরা জানি জল শোষণ করে গাছকে দেয়, গাছের পাতাকে দেয় সালোক সংশ্লেষের জন্য, এই জন্য এটি ওয়েট হয়েছিল, ভিজে ভাব ছিল এটাতে একটি। দ্য মোস্ট সেন্সিটিভ, এটি হচ্ছে সবচেয়ে বেশি গাছের সংবেদনশীল একটি জায়গা। হিডেন, যেটি হিডেন ছিল মানে লুকিয়ে রাখা ছিল ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে। কোথায়? ইনসাইড দ্য আর্থ, পৃথিবীর বুকে, পৃথিবীর মাঝে, মাটির নিচে এটিকে এতদিন লুকিয়ে রাখা ছিল। এটিই হচ্ছে গাছের আসল শক্তির উৎস, শক্তির ভাণ্ডার। এটি যখন উপড়ে ফেলা হলো তখন কিন্তু গাছের শক্তি বাইরে বেরিয়ে চলে আসলো। ফোর্থ স্ট্যান্জা। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং in sun and air, browning, hardening, twisting, withering, and then it is done. এবার কি বলছে, গাছের শিকড়টিকে তো উপরে ফেলে দেওয়া হলো। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং, এরপরে কি আছে? এরপরে সেটাকে স্কর্চ করতে হবে, মানে সূর্যের প্রখর রৌদ্রে এটিকে পুড়িয়ে মারতে হবে বা রৌদ্র দগ্ধ করতে হবে। অ্যান্ড চকিং হচ্ছে শ্বাসরোধ করা, গাছের শিকড়টিকে শ্বাসরোধ করে মারতে হবে। ইন সান অ্যান্ড ইয়ার, দেখো ইন সান অ্যান্ড ইয়ার, স্কর্চিং করতে হবে সানে রৌদ্রতে বা সূর্যতে, আর চোখ করতে হবে এয়ারে, এটিকে সূর্যের আলোতে ঝলসে নিতে হবে আর বাতাসে শ্বাসরোধ করতে হবে। এবার যেই সূর্যের আলো আর যেই বাতাস থেকে গাছ নিজের খাদ্যরস গ্রহণ করেছে, সেই দুটো উপাদানই, সেই দুটো প্রাকৃতিক উপাদানই গাছকে এখন মেরে ফেলার জন্য ব্যবহার করা হচ্ছে। ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং, উইদারিং। আর কি করা হচ্ছে? এই যে মূলটি ছিল এতদিন সাদা রঙের, সেটি আস্তে আস্তে ব্রাউন কালার, বাদামি রঙের হয়ে যাচ্ছে। হার্ডেনিং, সেই নরম সেন্সিটিভ জায়গাটি মূলের, সেটি কি হচ্ছে? হার্ডেন হচ্ছে, ধীরে ধীরে আরও শক্ত হয়ে উঠছে। টুইস্টিং, আর তার আসল রূপ থেকে, আসল আকৃতি থেকে সেটি এঁকে বেঁকে যাচ্ছে, টুইস্ট করছে। আর উইদারিং হচ্ছে, মানে ড্রাই হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তাহলে গাছের মূলটির কী পরিণত হলো? সেটিকে টেনে উপড়ে মাটির ওপরে ফেলে দেওয়া হলো। ওপরে বাতাসে সেটি শ্বাসরোধ করে মৃত্যুবরণ করছে, আর সূর্যের আলোতে সেটি ঝলসে যাচ্ছে। এর ফলে তার রঙটি হয়ে যাচ্ছে ব্রাউন, সেটি শক্ত হয়ে যাচ্ছে, হার্ডেন হচ্ছে, আর তার আসল আকৃতি দুমড়ে মুচড়ে যাচ্ছে, টুইস্ট করছে আর শুকিয়ে যাচ্ছে। এটিকে বলা হচ্ছে উইদারিং। অ্যান্ড দেন ইট ইজ ডান, আর এরপরেই গাছটি মারা যাচ্ছে। দেন ইট ইজ ডান। ইট বলতে দ্য প্রসেস অফ কিলিং আ ট্রি, এটি সফল হচ্ছে। তাহলে ফার্স্ট দুটো স্ট্যান্ডাতে আমরা পেলাম গাছ কীভাবে বেড়ে ওঠে, আর থার্ড স্ট্যান্ডাতে আমরা পেয়েছিলাম গাছকে কীভাবে গাছের আসল শক্তির জায়গাটি কীভাবে মাটির বাইরে উপড়ে ফেলতে হচ্ছে, গাছের মূলকে এক্সপোজ করতে হচ্ছে। আর ফোর্থ স্ট্যান্ডাতে আমরা দেখলাম গাছটি সম্পূর্ণভাবেই মারা গেল। এই হলো গিভ প্যাটেলের লেখা অন কিলিং আ ট্রি। পোয়েট গিভ প্যাটেল গ্রিন মুভমেন্টের সাথে জড়িত ছিলেন এবং তিনি আমাদেরকে ডিফরেস্টেশনের এগেনস্টে বোঝাতে চেয়েছেন। তিনি এটা বোঝাতে চেয়েছেন যে গাছ কেটে ফেলা শুধুমাত্র পৃথিবী থেকে একটি গাছের চলে যাওয়া না, এটা একটি প্রাণের হত্যা, আর প্রাণের হত্যা মানে একটি ধ্বংস, আর এই ধ্বংসের হাত থেকে তিনি আমাদেরকে বাঁচাতে চেয়েছেন।
এইভাবে যদি গাছ কেটে ফেলা হতে থাকে তাহলে এক সময় আমরা চরম বিপদের সম্মুখীন হব, সেই বিষয়ে তিনি আমাদেরকে অবগত করতে চেয়েছেন। এই হলো গিব প্যাটেলের লেখা সুন্দর একটি কবিতা অন কিলিং আ ট্রি। আশা করি তোমাদের পয়েন্টটি ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাভ এ নাইস ডে।